আমি যখন মহানগর বানিয়েছিলাম তখন যে আমাকে যে ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি তো খুব বেশি লোককে কাউকে পাইনি, সবাই তো জানতো না। আমি একটা কথা শুরুতেই বলেছিলাম যে ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার। এটা আমি বরং বলবো কি জানেন, সেটা হচ্ছে এখন আমাকে যদি ফাইনালি বলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই সব সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের চরম দুর্ভাগ্য যে ওরা এত বড় একটা ছাত্রদের আন্দোলনে থাকতে পারে। তারপরে শেখ হাসিনা যখন বললেন যে সাংবাদিকদের উস্কানিতে যেই কথাটা উনি বললেন যে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে, ওইটার তত মানে ওই সময় পর্যন্ত কিন্তু একটু স্তিমিত ছিল। ওই ঘটনার পরে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় লং মার্চ টু ঢাকা ছিল, এটা ছিল 6 তারিখে। সরকার কি করলো এটাকে ঠেকানোর জন্য 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে দিল, যেন আসলে এর আগে আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে বলে যে ঢাকা ঘেরাও করব, ঢাকাগুলোকে আটকে দেয়, ঢাকায় ঢোকার পথ আটকে দেয়। এই ছেলেগুলা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই অগ্রভাগের মানে সেনারা, এরা কি করলো 6 তারিখে 5 তারিখে নিয়ে আসলো। মানে এদের কৌশল না আপনি কোনোভাবে লিখে এই কারণেই আসলে এই সরকার টিকতে পারেনি, কারণ অত্যন্ত গুণী মেধাবী আমার ভাই, নির্মাতা, অভিনেতা, অ্যাক্টিভিস্ট আশফাক নুপুর। আমার নাম তানভীর তারেক। কেমন আছেন আপনি? তুমি চলবে আমার মতো করে। হ্যাঁ প্লিজ, আপনি আমাকে তানভীর ভাই যদি আপনি করে বলেন তাহলে খুব বিয়ে লাগে, কারণ সবসময় আপনি আমাকে তুমি করে বলছেন। বিফোর 5 অগাস্ট আজকে কথা বলছি, এই ভেতর পার্থক্যটা একটা তো বিশাল বড় চেঞ্জ। মানে আমি যদি আপনি বলেন যে বিফোর 5th of August কেমন ছিল, আমরা জানি যে খুবই প্রতিকূল একটা সময় ছিল সেই সময়। দমন পীড়নের চূড়ান্ত অবস্থার দিকে চলে গেছিল দেশ। মানে এটা আমরা মানে এক ধরনের একটা ইলেকশন হলো 2024-এ, যদিও ওই ইলেকশনটা খুবই ডামি ইলেকশন, কিন্তু একটা ইলেকশন তো হলো। 6 মাসের মধ্যেই একটা দেশে কারফিউ জারি করতে হচ্ছে 5-6 দিনের জন্য। ডিজিটাল বাংলাদেশ বলছি আমরা, কিন্তু ইন্টারনেট অফ করে দিতে হচ্ছে যেন কানেক্টিভিটি না থাকে কারোর সাথে। এবং সেই ইন্টারনেট বন্ধ করার জন্য যেই ধরনের বাহানাগুলো দেওয়া হলো যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে, আবার এটা হচ্ছে ওটা হচ্ছে। সো আমরা একটা পুরো ডিফারেন্ট কালচারে চলে গেছি। মানে তার উপরে দমন পীড়নের কথা তো বাদই দিলাম, যে রাস্তাঘাটে ছেলেরা প্রথম দিকে তো ছাত্রলীগ যেভাবে হামলা করলো, তারপরে পুলিশ জয়েন করলো, এরপরে কারফিউ দেওয়ার পরে ব্লক রেড শুরু হলো। সবাই ভয় পাচ্ছে যে রাতের বেলা গিয়ে হানা দিয়ে নিয়ে আসছে। সো এই ধরনের সময় কিন্তু আমরা কখনো এক্সপিরিয়েন্স করিনি, এই জেনারেশনও করে নাই, বা ইভেন আমরা যারা একটু আগের, আমরা তো জেনজি না। আপনি চাইলেও জেনজি হইতে পারবেন না, এখন তো সবাই মনে মনে জেনজি। হ্যাঁ, সো আমরা কখনো এই ধরনের এক্সপিরিয়েন্স করি নাই। তো যেভাবে যাচ্ছিল সেই দিকে আসলে মানে বলে না যে একটা বিস্ফোরণ, তো জনবিস্ফোরণ তো একটা হয়ে গেছে। তো এটা আরো কি খারাপ দিকে যাচ্ছে নাকি আসলে আশার দিকে যাচ্ছে, ওইটার যে ধরনের টেনশন, ট্রমা, এবং একই সাথে বাংলাদেশ পুরোপুরি একসাথে ইউনাইটেড হওয়া, এটা লাস্ট কবে বাংলাদেশের সবাই একরকম ভাবে ইউনাইটেড হয়েছিল, এটা আসলে খুবই মুশকিল, বলা মুশকিল। তার মানে অতিমাত্রার শোষণ এক করেছে, এটা কি একবার কি বলা যায় কিনা? অ্যাবসলিউটলি। মানে আপনি যদি এভাবে দেখেন যে আন্দোলনটা কিসের ছিল, আন্দোলনটা ছিল কোটা বিরোধী, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনদের যে এটা ছিল যে কোটা বিরোধী। কিন্তু বিষয়টা তো আসলে কোটাতে মানে আটকে নাই। আর তখন এটা গণমানুষের আন্দোলন হয়ে গেল, যার জন্য ওরাই কিন্তু দেখেন বললো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখানে জনতা ইনভলভ হয়ে গেল। আমরা দেখলাম যে পরিমাণ মানুষ মারা গেছে, সেখানে ছাত্রর পাশাপাশি সাধারণ মানুষ, একদম ছোট বাচ্চা শিশু থেকে শুরু করে দরিদ্র মানুষজন যেভাবে মারা গেছে, বিভিন্ন পেশাজীবী লোকজন। এটা আসলে 15 বছরের যেই ধরনের দুঃশাসন, অপশাসন, দমন পীড়ন, সেটারই একটা কালেকটিভ রিফ্লেকশন আমরা পেয়েছি। আমি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাকসেসের ক্লিকিং বা টার্নিং ইস্যু, যেমন গত 2 দিন আমি 2জন রাজনীতিবিদদের সাথে কথা বললাম অনেকক্ষণ, বললো যে আফটার আবু সাইদ এটা আসলে এটা একদম লার্জ স্কেলে পৌঁছেছে। কেউ বিশ্লেষণ করছেন আবু সাইদের পরে বেশ কিছু ইমোশনাল কেস এবং বাচ্চার হত্যা করা, হেলিকপ্টার হত্যা, এবং কেউ গুরুত্ব দিচ্ছেন যে অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে ওইটা খুবই বড় একটা মুভমেন্ট, এবং সেনাবাহিনীর যে অগ্রগামী ভূমিকা, ওই মিছিলটা খুব কাজে দিয়েছে। আমি আশফাক নুপুরের এই সাফল্যের বিশ্লেষণটা শুনতে চাচ্ছি। না, এটা তো এটার
খুবই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি যে এটার অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে। মানে আপনি যদি এভাবে দেখেন যে আমাদের এর আগে বড় বড় আন্দোলন যদি আমরা বলি, সেটা 2013-তে একটা আন্দোলন হয়েছিল, তারপর হচ্ছে শাহবাগে, তারপরে ধরেন 2018-তে প্রথম কোটা বিরোধী আন্দোলন প্রথম যেটা হয়েছিল, তারপরে বাচ্চারা যেটা শুরু করেছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সবগুলাই একটা মোমেন্টাম গেইন করার পরে তারপর পড়ে গেছে কোন জায়গা থেকে, সেটা হচ্ছে দমন পীড়নে পড়ে গেছে, কারণ তখন হয়তো সবাই এক হয় নাই। এইবারের আন্দোলনের বিউটিটা হচ্ছে যে এইবারের আন্দোলনের আপনি যদি হিসাবে দেখেন যে টার্নিং পয়েন্ট আমি কিভাবে বলবো, বাংলাদেশ আজীবন হচ্ছে গিয়ে কি এক নেতা নির্ভর জাতি, আমরা সবসময় একজনকে খুঁজি, হয় এ টিমের উনি হবেন নইলে বি টিমের উনি হবেন। সো আপনি দেখেন যে এই আন্দোলন যখন শুরু হলো এখানে কোনো একক নেতা নাই। এর আগের কোটাটাও নূর কেন্দ্রিক ছিল, আমি সেটাই বলছিলাম যে এর আগের কোটাটাও ছিল কি ভিপি নূর, সবাই জানতো যে ভিপি নূর সেটা লিড দিয়েছে, তারপরে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হলো সেটা। কিন্তু এবার মজার ব্যাপার হচ্ছে কি এবার কোনো একক নেতা নাই, যার ফলে প্রথম দিকে হয়তো অনেকের মনেও হচ্ছিল যে এই আন্দোলনটা আদৌ টিকবে কিনা, কারণ ওই যে নেতা নির্ভর আন্দোলনে তো আমরা আসলে অভ্যস্ত। সো টার্নিং পয়েন্টের কথা আপনি যেটা বলছেন যে অনেকগুলো টার্নিং পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে কি আমি যদি ধাপে ধাপে এসে বলি, প্রথমটা ছিল হচ্ছে নর্মালি এরা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছিল, ওদের মতো ছিল। তারপরে শেখ হাসিনা যখন বললেন যে সাংবাদিকদের উস্কানিতে যেই কথাটা উনি বললেন যে কোটা কি মুক্তিযুদ্ধের নাতিরা পাবে নাকি রাজাকারের নাতিরা পাবে, ওইটার তত মানে ওই সময় পর্যন্ত কিন্তু একটু স্তিমিত ছিল। ওই ঘটনার পরে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাগার পরে কি হলো, সেটাকে আসলে ভুল বুঝাবুঝি যেই কথাগুলো পরে অজুহাত দিলেন শেখ হাসিনা, কিন্তু উনি ওই জিনিসটাকে মানে মিটিগেট করার চেয়ে উনি করলেন কি বল প্রয়োগ করলেন, এবং বল প্রয়োগে কিন্তু প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল বল প্রয়োগ হলো আমরা দেখলাম। তারপরে সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, আবু সাইদ শহীদ হলেন। আবু সাইদের শহীদ হওয়াটা একটা বিশাল ঘটনা, কারণ আবু সাইদ মানে আমরা তো টুকটাক বাংলাদেশের মতো জায়গায় জানি যে অমুক জায়গায় একজন নিহত দুজন নিহত, কিন্তু আমরা কোনো মৃত্যু কিন্তু লাইভ দেখিনি। কিন্তু ওই যে আবু সাইদকে যে গুলি করা হচ্ছিল 2 হাত, এটাকে একটা বিশাল টার্নিং পয়েন্ট বলতে হবে, যেটা যেই টেলিভিশনই তখন আসলে লাইভটা করেছিল, এটা পুরো আন্দোলনের নেচারটা ঘুরিয়ে দিল। কি হলো, প্রাইভেট ইউনিভার্সিটি জয়েন করলো, একটা বিশাল ব্যাপার। মানে পাবলিক ইউনিভার্সিটির আন্দোলন ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কখনো কোটা নিয়ে খুব বেশি চিন্তা করে নাই, কিন্তু ওরা হঠাৎ করে রাস্তায় নেমে আসলো, ব্যাস আন্দোলনে একটা টার্ন হলো। তারপর সরকার করলো কি দমন পীড়ন না করতে পেরে কারফিউ দিয়ে দিল। কারফিউ দেওয়ার পরে 6 দিন সবগুলো টেলিভিশন চ্যানেল আমরা কিছু দেখলাম না, ইন্টারনেট একটু একটু করে ওপেন করা শুরু করলো, এবং এর মাঝখানে এই সমন্বয়কদের মধ্যে 6 জনকে তুলে নিয়ে গেল, একবার হসপিটাল একবার ডিবি। দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট বলি, এই 6 জনকে নিয়ে যখন গান পয়েন্টে রেখে ডিবি হারুনুর রশিদ, তার আগে তো নাহিদকে তো মানে নাহিদের তো আমরা মানে আক্রমণের ছবি দেখেছি, অত্যাচারের ছবি দেখেছি, কিন্তু এই যে 6 জনকে নিয়ে যখন আসলে পড়ানো হলো, ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলি, আমি সেই রাতে একেবারেই মুছড়ে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল যে যেইটা আসলে শুরু হলো সেটা শেষ। কিন্তু আরেকটা টার্নিং পয়েন্ট আপনি দেখেন, এই 6 জনেরটা কেউ সব মানে বাকিরা সবাই বুঝে গিয়ে বললো যে না আমরা এটা মানি না, আমরা রাস্তায় থাকবো। এটা আমরা কখনো আগে দেখিনি। হঠাৎ করে আমরা তো জানি, ওই যে বললাম না আজীবন নেতা নির্ভর, আমরা জানি নেতাকে যদি কাবু করা যায় তাহলে আর দল টিকবে না, কিন্তু এখানে দেখা গেল কি ওই 6 জনই কাস্টাডিতে, তখনও ডিবি কাস্টাডিতে, বাইরে 3-4 জন, আব্দুল কাদের, আব্দুল বাকের, এরা যারা ছিল, হ্যাঁ, আবার আরেকজন ছিলেন হান্নান, মাসুদ হান্নান মনে হয়, এনারা বললেন যে না আমরা মানি না, আমরা আন্দোলন চালিয়ে যাব। এবং ওরা কোড বের করলো, যে হাত দিয়ে দেখাচ্ছে, যে কোডগুলো ছিল যে এভাবে দেখাচ্ছে যে আমাদের গান পয়েন্টে বের হয়ে গেল। এই যে থামলো না, এই দেখেন আরেকটা টার্নিং পয়েন্ট এখানের মধ্যে, এবং উত্তাল থেকে উত্তাল হতে থাকলো। সেনাবাহিনীর প্রাক্তন সেনাবাহিনী অফিসার এটাতে জয়েন করলেন, এসে বিভিন্ন পেশাজীবী মানুষ জয়েন করলেন এটা এসে। আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে 9 দফা তো ঘোষণা হয়েছিল, 9 দফা নিয়ে কথা চলছিল, 9 দফা যখন 1 দফা হলো, এটা হচ্ছে কি একটা বিশাল টার্নিং পয়েন্ট। 1 দফা দেওয়া কিন্তু এত সহজ না যে আপনার পদত্যাগ চাই। সো 1 দফা দেওয়ার সময় আমি পার্সোনালি আমারও একটা টার্নিং পয়েন্ট যদি আমি বলি, যে আমার আমি তো অনেকগুলো টার্নিং পয়েন্ট বললাম, লাস্ট টার্নিং পয়েন্ট যদি আমি বলি, লাস্ট টার্নিং পয়েন্ট ছিল আমাদের সবারই খুবই প্রিয় মানে সলিমুল্লাহ খান স্যার, যেদিন উনি প্রথম বললেন যে হত্যাকারীর কাছে হত্যার বিচার চাওয়া যায় না। এটা আগে সবার মনের কথা ছিল, কিন্তু এত বছরের সাপ্রেশন অনেকে হয়তো মুখে বলতে পারছে না, হয়তো করতে পারছে না। উনি যখন হ্যাঁ মানে উনি যখন বললেন যে না একটাই উপায় আছে, তাকে নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে, ওটা আমার মনে হলো কি যে একদম
মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দিল সবার মধ্যে যে না, আমরা আসলে সবাই একদিকেই যাচ্ছি। এবং ওই এক দফা আন্দোলনটা, এটা ছিল যে একদম টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টের লাস্টে একটু করে বলি, লং মার্চ টু ঢাকা ছিল, এটা ছিল 6 তারিখে। সরকার কি করলো এটাকে ঠেকানোর জন্য 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করে দিল, যেন আসলে এর আগে আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেভাবে বলে যে ঢাকা ঘেরাও করব, ঢাকাগুলোকে আটকে দেয়, ঢাকায় ঢোকার পথ আটকে দেয়। এই ছেলেগুলা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই অগ্রভাগের মানে সেনারা, এরা কি করলো 6 তারিখে 5 তারিখে নিয়ে আসলো। মানে এদের কৌশল না আপনি কোনোভাবে লিখে এই কারণেই আসলে এই সরকার টিকতে পারেনি, কারণ উনার তো একটা ফিক্সড টেমপ্লেট আছে। উনি জানেন যে আমি অমুককে ধরবো, অমুককে ঢুকাবো, বিরোধী দলের অমুক নেতাকে ঢুকাবো, কিছুদিন টর্চার করব, যেখানে টাকা খাওয়ানো দরকার ওখানে টাকা খাওয়াবো, যেখানে নির্যাতন করা দরকার ওখানে করবো। সবগুলো টেমপ্লেট ফেল। এরা চিনেই নেই এদেরকে, কারণ এটা কখনো হয় নাই যে আমি কাস্টাডিতে মেইন 6 জনকে নিয়ে আসলাম, বাইরে গিয়ে বললো যে না। এটা থেকে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেরও শিখার অনেক কিছু আছে, যারা আমাদের বাংলাদেশে বিদ্যমান, এদেরও শিখার অনেক কিছু আছে যে না, সারাক্ষণ এই টিম নিয়ে থাকলে হবে না, একটা বি টিম বানাতে হবে, একটা সি টিম বানাতে হবে, কিভাবে কাজ করতে হবে। মোরলেস যেটা হচ্ছে কি, আমি সবসময় একটা কথা বলি তানভীর ভাই, আপনার নিয়ত যদি সৎ হয়, নিয়ত যদি সাফ হয়, তাহলে সেটাকে ঠেকানোর ক্ষমতার কারণে এবার সবার নিয়ত একসাথে সৎ এবং সাফ। আমি এবার একটু আমাদের কালচারাল অঙ্গনের আসি। যদি এভাবে বলি, 15 বছরের যে শাসন, পরিতান্ত্রিক শাসনের পরে যেটা হয় যে একটা আজ্ঞাবহ মনোভাব তৈরি হয় বা তৈরি করার চেষ্টা করি। এবং তুমি আমার একটা শোতে বলেছো যে শিল্পীরা কখনো দুর্নীতিবাজ হয় না, কোটানকোট যদি তো শিল্পী সমাজ বা সৃজনশীল সমাজ, সাহিত্যিক, কবি, আর্টিস্ট, তাদের ভেতরের মনোবৃত্তিতে তারা একটু শান্তিতে থাকতে চান। তো এবং সেই জায়গায় যদি একটা শাসক দীর্ঘদিন শাসন করে, তো তাদের একটা অনুকম্পা বা কাছে যাওয়া বা কাছে থাকা বা তারা ডাকলো, তো এই জায়গায় একটা রিলেশন তৈরি হয়ে যায়। এখান থেকে কি একটা বড় ধরনের ভীতি থেকেই কি মুভমেন্টে সবচেয়ে কম সংখ্যক শিল্পীর অংশগ্রহণ এসছে কিনা, এই জায়গাটা কিভাবে নিপুণ ব্যাখ্যা করবে? অনেকে বলেছে যে না, এই মুভমেন্টে সাংস্কৃতিক সমাজ সবচেয়ে ফেইল, মানে হাতে গোনা, তুমি তো অনেক আগে থেকেই সোচ্চার, তো তুমি তোমার সাবজেক্ট আলাদা, কিন্তু হাতে গোনা অল্প কিছু মানুষ তাও শেষ দিকে এসছে। আমি ব্যক্তিগতভাবে যদি আমি শিল্পী হিসেবে বলি, তাহলে আমার কমিউনিটির কথা যদি বলি, আমি যদি শিল্পী কমিউনিটির পক্ষ হয়ে বলি, তাহলে তো ডেফিনেটলি এটা আমার জন্য খুবই দুঃখজনক। মানে আমি করেছি ব্যক্তিগতভাবে গত 15 বছর ধরে, সেটা আলাদা হিসাব, কিন্তু যদি আমি কমিউনিটি হিসেবে বলি, তাহলে যে ধরনের অত্যাচার হচ্ছিল, যেই ধরনের নির্যাতন হচ্ছিল, এবং এটা কোনো লুকানো না, মানে এটা এমন না যে এখন মানে সোশ্যাল মিডিয়ার কারণে আর ইন্টারনেটের কারণে সব ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কারা কারা মারা গেছে, কিভাবে মারা গেছে, কোথায় কিভাবে অ্যাটাক হচ্ছে। বলা হচ্ছে একদিক দিয়ে যে আলোচনার দরজা খোলা, আর ওদিকে সেদিন আমরা দেখছি উত্তরাতে বাচ্চারা বলছে যে দরজা খুলেন, গেট খুলেন, আমরা আপনাদেরই ছিল, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে। এগুলো দেখার পরেও যখন আসলে আপনি যে কোনো, আমি বুঝি যে অনেকের অনেক ধরনের দুর্বলতা থাকতে পারে, অনেকের সুবিধাভোগী থাকতে পারে, অনেকের হয়তো আইডিওলজিও থাকতে পারে যে আমি যেই সরকার আছে আমি সেই সরকারের রাজনীতিতে বিশ্বাস করি, সবই ঠিক আছে, কিন্তু এটা খুবই দুঃখজনক যে আপনি সবকিছুর উপরেই তো আগে হচ্ছে মানবতা। আপনি যদি মানবতার পক্ষে থাকতে না পারেন, তাহলে তো আসলে আপনি, এটা খুবই দুঃখজনক, কারণ যেটা হচ্ছিল সেটা মানবতা বিরোধী অপরাধ। মানে যেভাবে বাচ্চাদেরকে আসলে মারা হচ্ছিল, সেটাকে আপনি যেই অজুহাতেই দেন না কেন, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই যে আমাদের প্রাক্তন তথ্যমন্ত্রী যখন বললেন যে আসলে এই যে আবু সাইদ থেকে শুরু করে অন্য যারা ছিল, ওরা ড্রাগস নিয়ে রাস্তায় নেমেছে, এগুলো হচ্ছে, এগুলো জঘন্য কথা। এগুলোকে আপনার কন্ডেম করা উচিত ইমিডিয়েটলি, যে হ্যাঁ আমি হয়তো পারছি না, কিন্তু আমি কন্ডেম করছি। এমনিতে কিন্তু আমি কখনোই, অনেকেই বলেন এই কথাটা যে সবাইকে রাস্তায় নামতে হবে, সবাইকে দেখাতে হবে, সবাইকে লিখতে হবে, আমি ওটাতে বিশ্বাস করি না। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো সবার সীমাবদ্ধতা জানিও না, কিন্তু আমার মতে যে রাস্তায় দাঁড়িয়ে করছে সেও বিপ্লব করছে, যে লিখে করছে সেও বিপ্লব করছে, যে কার্টুন এঁকে করছে সেও বিপ্লব করছে, যে এগুলো কিছুই করছে না কিন্তু বাসায় হয়তো নামাজ পড়ে বা প্রার্থনা করতে করতে ছাত্রদের চাচ্ছে সেও করছে, যে হয়তো এগুলো কোনো কিছুই করছে না কিন্তু মনে মনে অভিশাপ দিচ্ছে, সেটাও বিপ্লবের পার্ট। মানে সবগুলোই কিন্তু বিপ্লবের পার্ট। এখানে আসলে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারবো না যে রাস্তায় কারা ছিল বা কে ছিল না, এটা হিসাব করতে চাই না। কিন্তু আমি যদি বলি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন কমপ্লিটলি আমাকে খুবই মর্মাহত করেছে, আমি বলবো। আমি যদি আশা করিও নেই, এটাও ট্রু যে আমি আশা, কারণ আমি গত 15 বছর ধরে তো একাই করে যাচ্ছি, সো আমি কখনো দেখি নাই। বা আমি যখন মহানগর বানিয়েছিলাম, তখন যে আমাকে যে ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি তো খুব বেশি লোককে কাউকে পাইনি, সবাই তো জানতো। ট্রাস্টও করতে পারেনি। 15 বছর ধরে তো একই কাজ করতে হচ্ছে। 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 15 বছর ধরে তো একই কা
কোন সময়? এইবার না, মনে করে ডিস্টার্বের সময় বা না, ট্রাস্টের জন্য না, মানে আপনি যখন কোনো একটা বিপদে পড়বেন তখন তো আসলে তখনই তো বিপদে পড়লে তো আসলে শত্রু মিত্র চেনা যায়। তো তখন আমি দেখি নাই খুব বেশি, সো আমার এক্সপেকটেশন এবার বেশি ছিল না। আমি একটা কথা শুরুতেই বলেছিলাম যে ছাত্রদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার। এটা আমি বরং বলবো কি জানেন, সেটা হচ্ছে এখন আমাকে যদি ফাইনালি বলেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই সব সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের চরম দুর্ভাগ্য যে ওরা এত বড় একটা ছাত্রদের আন্দোলনে থাকতে পারেনি। মানে এদের কারো শাস্তি হোক বা এদেরকে উইচ হান্টিং করা হোক সেটা আমি চাচ্ছি না, কিন্তু ওনাদের যদি বিবেক থাকে তাহলে ওনারা আসলে বিবেকের দংশনে পড়বেন। হ্যাঁ, অনেকেই চাপে পড়েছে, চাপে আমিও পড়েছি, কিন্তু আমি বলছি না চাপে পড়ে চুপ থাকলে বা না থাকলে, চাপ সবসময় দেয়া হবে। আমি পার্সোনালি জানি যখন আমরা দৃশ্য মাধ্যম গ্রুপ একটা ক্রিয়েট করে ফিল্ম মেকাররা নামছিলাম তখন এক ধরনের চাপ দেওয়া হয়েছিল। এলিটা যখন সঙ্গীত শিল্পীদেরকে নিয়ে নামছিল তখন এক ধরনের মিনিস্ট্রি থেকে ফোন দিয়ে চাপ দেওয়া হচ্ছিল যে আপনার নামার দরকার নেই। এই চাপগুলো ছিল, এই চাপগুলোর অতিক্রম করে এরা নামলো। যারা নামলো তারা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। এখন এখন মানে এখন তো আমরা বিজয়ের মধ্যে আছি, এক ধরনের বিজয় সেলিব্রেশন করছি। এই যে থাকতে না পারা, আপনি একজন শিল্পী হয়েও আপনি যে এত বড় একটা মুভমেন্টে সাধারণ মানুষের পাশে থেকে, বড় আফসোসের জায়গা তৈরি হবে। এটা যদি বিবেক থাকে, যদি বিবেক থাকে, বিবেক না থাকলে তো তার কাছে মনেই হবে, যেমন এক দলের কাছে এখনো মনে হচ্ছে যে আসলে যা হলো খারাপ হলো। সেই আফসোসের অনেকে স্যাটার করে আফসোস লিখে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই লিখছেন যে এটাই চাচ্ছিলাম না, এটাই চাইছিলাম, এটাই ও আচ্ছা, এটাই তোমরা দেশকে এই জায়গায় নিয়ে আসছো, তোমরা একটু ট্রাফিক জ্যাম হচ্ছে বলছে এই যে এরকম দেশ এরকম। এটা তো ধরেন আমি বলছি যে ওদের একটা নাম হয়েছে ফেসবুকে, আমি নাম ধরে বলতে চাই না, কিন্তু এটা তো উনাদের দূরভিসন্ধি যাদের আছে তাদের প্রতি তো আমার কোনো রকমের সিম্প্যাথি নেই। যাদের দূরভিসন্ধি যাদের আছে, যারা জেনে শুনে এখনো দাবি করছেন যে যেটা হয়েছে, মুখে হয়তো বলছেন যেটা হয়েছে খারাপ হয়েছে, সরি, কিন্তু বোঝা যাচ্ছে উনাদের আচার আচরণে যে উনারা সরি না। ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই আর তো ওদের ব্যাপারে আমি বলছি না, কিন্তু যারা হয়তো যে কোনো চাপে হোক বা নিজের কারণে হোক, হয়তো বুঝতে না পারার কারণে হোক, অথবা বিপদে না পড়তে চাওয়ার কারণে, যে কোনো কারণে হোক থাকতে পারেন নাই, তাদের ব্যাপারে আমার একটা মানে কি বলবো যে আফসোস হচ্ছে গিয়ে কি আপনারা একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারেন।